আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এসএসসি 25 ব্যাচের জন্য রসায়নের কিছু সাজেশন ক্লাস তৈরি করবো বলেছিলাম। আজকে তার প্রথম ক্লাস রসায়ন সম্পর্কে, রসায়নের বেসিক কি কি জিনিস জানা থাকা লাগবে আজকে আমি সে সম্পর্কে বলবো। আচ্ছা ভাইয়া, কথা না বাড়িয়ে আমি দেখি আমাদের বোর্ডে চলে যাই। তো রসায়ন সম্পর্কে জানতে গেলে, আচ্ছা রসায়নটা আসলে কি বেসিকে চলে বা কি কেন্দ্রিক চলে? রসায়ন চলে মূলত পরমাণু কেন্দ্রিক। রসায়নের ক্রিয়া বিক্রিয়া সবকিছুর পিছনে পরমাণু, অণু, তারপর যদি বলো আয়ন, এই জিনিসগুলোই তো সম্পর্কিত, তাই না? এখন তোমাকে বলতেছি ভাইয়া যে তুমি গত 1.5 বছর বা গত 2 বছর স্কুলে পরীক্ষায় বা বই থেকে যে জিনিসগুলো পড়ছো তার মধ্যে অনেক কিছুই আছে যে তুমি পড়ছো বা পড়ো নাই। কথা হচ্ছে মূল জিনিসটা কি। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি কিছু সূত্র জানা থাকা লাগবে, সূত্রের বেসিক জানা থাকা লাগবে, সূত্রের প্রতিপাদন কিভাবে করে তা জানা থাকা লাগবে। রসায়নের ক্ষেত্রে তেমন না। রসায়নের ক্ষেত্রে তার একটা হার্ট আছে, তার একটা সেন্টার আছে। সেন্টারটা কি? যে একটা জিনিস পারলে তুমি ইনশাল্লাহ তৃতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি যে সকল অধ্যায় আছে তোমার সিলেবাসে, তুমি এই 3 নম্বর অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি প্রতিটা অধ্যায় একদম ভালোভাবেই, অথবা ভালোভাবে না পারলেও মোটামুটি ভাবেও 4টা সিকিউ উত্তর করে তুমি চলে আসতে পারবা। কিভাবে? যে 4টা সিকিউ কেন বললাম, কারণ এখানে জৈব রসায়ন আছে। আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাদ দিলাম, একাদশ অধ্যায় বাদ, দ্বাদশ অধ্যায় বাদ, ধরো অষ্টম নবম অধ্যায় বাদ দিলাম। যাদের অবস্থায় বেশি খারাপ অথবা মোটামুটি আসো তাদের জন্য বলতেছি, তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, তাহলে এই তৃতীয় থেকে অষ্টম অধ্যায় অবধি যত কিছু আছে তুমি ইনশাল্লাহ ভালোভাবে পারবা। এবং তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে কেউ প্রশ্ন দিলেই তুমি আর ভয় পাবা না যে ভাই কিভাবে কি হলো। এই প্রশ্নগুলো কিভাবে উত্তর করবা, একটা জিনিস। তো অনেক ক্ষেত্রে একটা জিনিস বলতেছে, একটা জিনিস কি জিনিস? একটা জিনিস হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আশা করি ইলেকট্রনের অনেকে পড়ছো, অনেকে ক্লাস 9 শুরুতে বা মাঝামাঝিতে ইলেকট্রনের সম্পর্কে জানতো না অনেকে। আমাদের বইতে ইলেকট্রনের সম্পর্কে যা জানা আছে, ইলেকট্রনের সম্পর্কে যা দেওয়া আছে সেটা আউটবাউনিয়ম। ঠিক আছে, আউটবাউনিয়মটার সাথে সাথে তোমাকে একটা জিনিস জানতে হবে, হুন্ডের নিয়ম, হুন্ডের নীতি। যদিও আমাদের বইতে হুন্ডের নীতি সম্পর্কে তেমন বিস্তারিত আলোচনা নেই, সংক্ষেপে একটা লাইনের মধ্যে বলা আছে হুন্ডের নীতি, যেটা আমরা দ্বাদশ শ্রেণীতে বা একাদশ শ্রেণীতে উঠলে উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা এটা জানতে পারবো। ঠিক আছে, কথা হচ্ছে তোমাকে অবশ্যই ইলেকট্রন সম্পর্কে জানা থাকা লাগবে। কারণ ইলেকট্রনের সম্পর্কে যে জানে সে পরমাণু সম্পর্কে জানে, আর যে পরমাণু সম্পর্কে জানে আমাদের সকল অধ্যায় সকল পড়াশোনা কিন্তু পরমাণু কেন্দ্রিক। এই পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে সে আয়ন হয়, সে ধনাত্মক আয়ন হয়, ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়, সে যৌগ গঠন করে, তার জারণ মান থাকে, তার রাসায়নিক বন্ধন হয়, তার রাসায়নিক বিক্রিয়া হয়। তো এই ইলেকট্রন যদি তুমি ভালো করে জানো, সব কিছু ইনশাল্লাহ তুমি এই ইলেকট্রন বিন্যাস দিয়ে বাজিমাত করতে পারবা। শুধুমাত্র এই একটা ইলেকট্রন বিন্যাস করে দেখো। এই একটা ইলেকট্রন বিন্যাস ভালোভাবে পারতে হবে। কিভাবে পারতে হবে আজকে আমি একটু গভীর থেকে যাব। তো যদি বলি, তো আমি হয়তো বোর্ডে বেশি লিখবো না, বোর্ডে আমার বেশি লেখার সময়ও নেই তোমাদের জন্য। আমি যে মুখে কথাগুলো বলবো তোমাদের জন্য বেটার হবে খাতা নেবা, খাতা কলম নিয়ে তার মধ্যে ভালোভাবে আমার কথাগুলা যে সংখ্যাগুলো বলবো ভাইয়া এই সংখ্যাগুলো লিখে ফেলবে। আশা করি একটা সিরিয়াল করে তোমরা যারা ভাইয়া হোয়াটসঅ্যাপ আসো অথবা ভাই ফেসবুকে গ্রুপ খুলবো, ওই গ্রুপের মধ্যে তোমরা আপলোড করে দিবা, যাতে অন্যরা এগুলো জানতে পারে। কয়েকজন জানলেই হবে, এখন তো আমি তোমাদের জন্য নতুন, তো তোমরা কয়েকজনকে জানাও, কয়েকজন জানো এটাই অনেক। আর তোমাদের যে সকল সমস্যা আছে তোমরা ভাইকে পার্সোনালি বলতে পারো, যে পার্সোনাল আমার এই সমস্যা আছে, কমেন্ট বক্সে বলবা যে ভাই আমার অমুক বিষয়ের সমস্যা অথবা আমার অমুক টপিকের সমস্যা। তোমাদের সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করার সময় নেই। তো তোমার ভাইকে যে টপিকগুলো দেবা, আমি একটা টপিক পেয়েছি, সেটা হচ্ছে যে তোমার রসায়ন সম্পর্কে কিছু সমস্যা আছে, যে রসায়ন সম্পর্কে অনেকে হার্ট অ্যাটাক হয়ে যায়, অনেকে মানে রাতের ঘুম হয় না, যে কিভাবে রসায়নটা শেষ করবো। আসলে রসায়নের ব্যাপারটা এত কঠিনও না আবার এত সহজও না, অনেক সিম্পলি ভাবে যদি লজিক্যালি আগাও তোমার রসায়ন ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, রসায়ন সম্পর্কে জানতে গেলে আমি আগে বলি তোমাদেরকে, শুধু জানতে হবে যে পদার্থ কি। তাহলে পদার্থ, ঠিক আছে। তো পদার্থ কি জিনিস? যার ভর আছে, ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়,
তাই কি পদার্থ, এই পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি বলতো? পরমাণু। এই পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। ওকে, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। এর আগে পদার্থ কত প্রকার? দুই প্রকার, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ। ঠিক আছে, তাহলে পদার্থ কি জিনিস আমরা জানলাম, যার ওজন আছে, যার বল প্রয়োগে বাধা প্রদান করে, যার আকার আকৃতি আয়তন রয়েছে, তাকে কি বলে? পদার্থ বলে। পদার্থ কত প্রকার? তাহলে তোমার বইতে দেখবা পদার্থের গঠন অধ্যায়টার মধ্যে দেওয়া আছে শুরুতে যে পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ বলে। কি বলে? মৌলিক পদার্থ বলে। লিখে ফেলো। তাহলে যে সকল খাতা কলম নিয়ে বসো, কখনো চিন্তা করো না যে তুমি আমার কথা বা যে কোনো ক্লাস তুমি শুনে শুনে মনে রাখতে পারবা। একটা খাতা নিয়ে সামনে বসবে, যা বলবো তা লিখবা। ঠিক আছে, আর একটা স্টুডেন্ট যদি ক্লাস করো, সে একটা স্টুডেন্ট প্লিজ আমাকে যে কোনো একটা মাধ্যমে ছবিগুলো পাঠাবা যে তুমি করতেছো কিনা। একজন যদি করো এটা আমার সফলতা। আমার 100 জন তো দরকার নাই, আমার একজন স্টুডেন্টকে আমি গাইডলাইন দিই, একজনকেই হলে হবে। তাহলে পদার্থ কি বললাম? পদার্থ কত প্রকার? দুই প্রকার। কি কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে যে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, বা অন্য কোনো বস্তু বা অন্য কোনো পদার্থ পাওয়া যায় তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। আর যদি কোনো পদার্থকে ভাঙলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায় তখন তাকে বলা হয় যৌগিক পদার্থ। কি পদার্থ? যৌগিক পদার্থ। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। তোমার যদি পরমাণু সংখ্যাটা মনে না থাকে যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু, তুমি এভাবে বলতে পারো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু বা মৌল। কি? পরমাণু বা মৌল। পৃথিবীতে এরকম পরমাণু বা মৌল আছে কয়টা? আছে মোট ইন টোটাল 118টা। আচ্ছা, একটা কথা বলি, ভালো কথা, পদার্থ গঠন তো পড়াবোই। তো পদার্থের গঠনের মধ্যে যে পরমাণু আছে, এই পরমাণু আছে 118টা। এই 118টি পরমাণুকে বিন্যস্ত করে তাদের ধর্ম, তাদের ক্রিয়া বিক্রিয়ার হার বিভিন্ন জিনিস বিবেচনা করে তাদের ধর্মের ভিত্তিতে যে সারণী তৈরি করা হয়েছে, সেই সারণীর নাম কি বলতো? পর্যায় সারণী। তাহলে দেখো এই 118টি মৌলকে বিশদভাবে আলোচনা করার জন্য যে যে চার্ট বা যে সারণী করা হয়েছে তার নাম কি? পর্যায় সারণী। পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে? 18টা। কয়টা পর্যায় আছে? 7টা। এক্সট্রা কয়টা পর্যায় আছে? 2টা, ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সারণী। এটা পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা করার জন্য কি হয়েছে? তার বাইরে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কথা হচ্ছে পদার্থ কত প্রকার? দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। আচ্ছা, একটা কথা মনে রাখবা, পরমাণু সাথে সম্পর্কিত আছে আমাদের বিভিন্ন, দেখো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে কি বলে? তাহলে পরমাণুর ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক। কি বলে? সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কেন বলতেছি? সংজ্ঞাগুলো তোমাদের লাগবেই লাগবে। ঠিক আছে, তাহলে পদার্থ কত প্রকার? দুই প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অথবা মৌলিক পদার্থের, আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। ওকে, আচ্ছা, তাহলে এখন মৌল বা পরমাণুর সংক্ষিপ্ত নামটি কি বলে? প্রতীক বলে। যৌগিক পদার্থ মানে কি? অণু। তার মানে তার ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। তাহলে এই অণু এই যে আছে, এই অণুর সংক্ষিপ্ত নাম কি বলে? সংকেত বলে। কি বলে? সংকেত বলে। যেমন CO2। ঠিক আছে, এই সংকেত আমাদের প্রকার আণবিক সংকেত, গাঠনিক সংকেত। এগুলো সবাই ভালো করে জানবো তোমাদের ওই যে রাসায়নিক বন্ধন অধ্যায়টার মধ্যে, এবং তোমাদের ওই জৈব রসায়নের মধ্যে দেখবা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, এসব ক্ষেত্রে তোমাদের বন্ধনটা সম্পর্কে জানা থাকা লাগবে, যে আসলে রাসায়নিক বন্ধন কোনটা আর তার গাঠনিক বন্ধন কোনটা। এগুলো সম্পর্কে জানলে তোমাদের মোটামুটি একটা ধারণা আসবে আর কি। তো দেখো এগুলো কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক আর কি
সংকেত লিখে ফেলো, কোন একটা জায়গায় সুন্দর করে সিরিয়াল লিখে ফেলো, তাহলে প্রতীক সংকেত। ওকে, আচ্ছা এবার আসলে তার ভিতরে কি কি আছে। পরমাণুর গঠনের ভিতরে যদি আমি বলি, এই পরমাণুর মধ্যে কি আছে? আছে ইলেকট্রন, আছে প্রোটন, আছে কি নিউট্রন। এই ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে। সেটা হচ্ছে দেখো তোমাদের বইতে আমি বলে দিই, বক্সটা পালে খাতার মধ্যে লিখে ফেলো। এখন যে খাতার মধ্যে লিখতেছো ওই খাতার মধ্যে লিখে ফেলো ভাইয়া। তাহলে পৃষ্ঠা 40 নম্বরের মধ্যে একটা বক্স আছে যে ইলেকট্রন প্রোটন ভরে, তাদের ভর, তাদের প্রকৃত ভর, তাদের আপেক্ষিক আধান, আপেক্ষিক ভর, এই মানগুলো একদম এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো ইলেকট্রন দেখো, আমরা জানি পরমাণুর একটা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র বা নিউক্লিয়াস কে আবিষ্কার করেছেন? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এখন পরমাণুর কেন্দ্র থেকে প্রোটন আর নিউট্রন, তা চাঁদে কে ঘুরে? ইলেকট্রন ঘুরে। কে ঘুরে? ইলেকট্রন ঘুরে। ওকে, এখন পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস বলে। পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস বলে। তাহলে ইলেকট্রন কাকে বলে? ইলেকট্রন কাকে বলে? প্রোটন কাকে বলে? এবার আসবে না আশা করি। তারপর বলে দেই যে পরমাণুর মধ্যে স্থায়ী কণিকা তিনটা। কয়টা? তিনটা। তার মধ্যে দুইটা থাকে কেন্দ্রে আর একটা থাকে বাইরে। বাইরে যে থাকে সেটা হচ্ছে ইলেকট্রন, তার আধান হচ্ছে ঋণাত্মক এবং তার গতি হচ্ছে, তার বেগ হচ্ছে কি কেন্দ্র বিমুখী, মানে সে বাইরে থেকে বাইরের দিকে চলে যেতে চায়। আর এই প্রোটন কি করে? তাকে ভিতর দিকে টেনে রাখতে চায়। ঠিক আছে, এত আলোচনা না যাই। তো প্রোটন এবং নিউট্রন কি, যে নিউক্লিয়াসের কেন্দ্রে থাকা যে পজিটিভ আধান বা বিশেষ যে স্থায়ী কণিকা তাকে কি? প্রোটন। তাহলে নিউক্লিয়াসে থাকা বা পরমাণু নিউক্লিয়াসে থাকা পজিটিভ চার্জ বিশিষ্ট স্থায়ী কণিকার নামে কি? প্রোটন। আর নিরপেক্ষ কি? নিউট্রন। পরমাণুর বাইরে যে যে ঋণাত্মক আধান আছে, এই ঋণাত্মক আধান বিশিষ্ট স্থায়ী কণিকার নাম কি? ইলেকট্রন। এর কথা হচ্ছে এগুলো আমরা আশা করি জানি। এখন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলো আর কিছু জিনিস জানা থাকে না তোমার। যেমন এই প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে তোমার 1.673 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। ওকে, আর নিউটনের ভর কত? 1.675 ইনটু 10 ইনভার্স 24 গ্রাম। আর ইলেকট্রনের ভর অনেক সামান্য, 9.11 ইনটু 10 ইনভার্স 28 28 গ্রাম। ওকে ভাই, এটা হচ্ছে তার ভর। এখন কথা হচ্ছে নিউট্রনের চার্জ কত আছে দেখো, এদিকে বলছি দেই। এখন যদি বলি চার্জ, এটা তো ভর, তাই না? তো চার্জ কত তার বলো তো, সবাই বলো তো যারা আসো আর কি। তো চার্জ কত তার? চার্জ হচ্ছে 1.6, আচ্ছা 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম। আমরা চার্জ একক কি ফিজিক্সে পড়ছিলাম না, স্থির তড়িতে চার্জের একক কি? কুলম। কুলম কাকে বলে? কুলম কত? কুলম প্রতি সেকেন্ড একক সময়ে যে পরিমাণ চার্জ এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে তড়িৎ প্রবাহ বলে, এম্পিয়ার বলে। তো এগুলো আশা করি পড়বা তোমরা, রিভিশনে রাখবা। তো 1.60 দেয়, আচ্ছা 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম হচ্ছে প্লাস। আর ইলেকট্রন হচ্ছে কত? মাইনাস 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম। আর নিউটন কি? নিরপেক্ষ, সে 0। এই মানগুলো তোমাকে অবশ্যই জানা থাকা লাগবে। আর আমি যদি বলি যে আপেক্ষিক ভর, আরে আপেক্ষিক ভর কি জিনিস? তুলনা করলে আর কি, তুলনা করলে কি হয়? আমরা তো আর বাস্তবে এটা নিয়ে তুলনা করবো না, আমরা দেখবো আর কি। যদি আমি প্রোটনকে 1 গ্রাম ধরি আর কি, তো নিউটন যদি 1 গ্রাম ধরি, তাহলে ইলেকট্রনের ভর কত আসে? প্রায় শূন্যের কাছাকাছি, তারপরে শূন্য। এটা থেকে বলা আপেক্ষিক ভর। আবার আপেক্ষিক আধান, সহজ কথা, আপেক্ষিক কি? তো আপেক্ষিক আধান আবার কি জিনিস? তো আপেক্ষিক আধান হচ্ছে যে ওটা আগের মতোই, যে সে তো 0, এত কম মানেতে আমি আলোচনা করতে পারবো না, তাই আমি কি বলতেছি, সে হচ্ছে +1, সে -1, আর সে কত? 0। এই মানগুলো তোমার জানা থাকা লাগবে অবশ্যই। মানে এই মানগুলো দিয়ে এই দুইটা মান খুবই গুরুত্বপূর্ণ, যে প্রোটন এবং এই নিউট্রনের মানটা। ঠিক আছে, কারণ তোমাদের আপেক্ষিক ভর আছে, প্রকৃত পারমাণবিক ভর আছে, মৌলের শতকরা সঞ্চিতি আছে, স্থূল সংকেত, আণবিক সংকেত, এই সবগুলো যদি পারতে চাও এই মানগুলো তোমার অবশ্যই জানা থাকা লাগবে। বুঝতে পারছি? তাহলে আবার মেইন আলোচনা আসি, আমাদের কি বিন্যাস? ইলেকট্রন বিন্যাস। তাহলে পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। হয়তো ভাই কথাটা একটু স্পিড লাগবে, একটু কমাই দিতে পারো।
আচ্ছা ভাই খেয়াল করো, সরি আমি শুনতে লাগছে। তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। পরমাণুর সংক্ষিপ্ত ইংরেজি বা ল্যাটিন নামে সংকেতগুলোকে কি বলে? প্রতীক বলে। অণু শব্দগুলোকে নাম কি বলে? সংকেত বলে। সংকেতের মধ্যে কি থাকতে পারে? এইসব সংখ্যা থাকতে পারে যাদের যোজনী বা জাউন সংখ্যা মনে হয় প্রকাশ করে, খেয়াল নেই। আচ্ছা, পরমাণু ভিতরে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার ভর কত? 1.673। তাহলে প্রোটন ভর কত? 1.673 into 10^24 গ্রাম। নিউট্রনের ভর কত? 1.675 into 10^24 গ্রাম। ইলেকট্রনের ভর কত ভাইয়া? ইলেকট্রনের ভর হচ্ছে 11 into 10^28 গ্রাম। এবং এই চার্জ কত তার? আপেক্ষিক আধান যদি বলে, আপেক্ষিক আধান আগে এসে ইলেকট্রনের চার্জ কত? -1/6 into 10^10 কুলম্ব। এখন কি? কুলম্ব। তারটা কত? নিউট্রনেরটা সে তো নিরপেক্ষ, সে শূন্য কুলম্ব। আচ্ছা, আর চার্জ কত? প্রোটনের 1.6 into 10^19 কুলম্ব। আপেক্ষিক ভর কত? 1। তাহলে 1, কিন্তু বেচারা ইলেকট্রন কত? শূন্য। কারণ সে যদি হালকা না হয় সে ঘুরবে কিভাবে, তাই না? তো আধান কত? আপেক্ষিক আধান +1 -1 +0। আশা করি এই তথ্যগুলো মনে রাখবা। চলো আজকে আমরা ইলেকট্রন সম্পর্কে জেনে নিই। একটা ধাপে ধাপে চলি। হ্যাঁ, আর দেখো আচ্ছা, তো ইলেকট্রোবিন্যাস কি জিনিস? আমরা বলছিলাম পদার্থের ভিতরে কি আছে? পরমাণু আছে। এই পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ তার চারদিকে কিছু বৃত্তাকার পথে আবর্তন করে বা গতিশীল থাকে। সেই সকল বৃত্তাকার পথগুলোকে বলা হয় কক্ষপথ। কি বলা হয়? কক্ষপথ। এই কক্ষপথগুলোর মধ্যে ইলেকট্রন যে নিয়মে সাজানো থেকে আবর্তন করে সেই পদ্ধতিকে কি বলা হয়? ইলেকট্রোবিন্যাস বলে। তোমরা যদি তারা সহজভাবে সংজ্ঞাটা শিখতে চাও তো বই থেকে নিয়ে নিতে পারো। আচ্ছা, বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো যে বিশেষ নিয়মে সূর্য থেকে আবর্তন করে তাকে কি বলে? ইলেকট্রোবিন্যাস বলে। এখন ইলেকট্রোবিন্যাস কি? দেখো, একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আমরা জানি। এবং এখানে ঠিক যত সংখ্যক প্রোটন থাকে তার চারদিকে ঠিক তত সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। ঠিক যত সংখ্যক প্রোটন ঠিক তত সংখ্যক কি? ইলেকট্রন থাকে। তাহলে আপেক্ষিকভাবে এই একটা পরমাণু কি হয়? আধান শূন্য হয়। তোমাদের পরীক্ষা আসবে যে তোমাদের একটা পরমাণু কেন আধান নিরপেক্ষ হয় বা চার্জ নিরপেক্ষ হয়, কেন তার চার্জ শূন্য, এবং অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা কেন কিভাবে বলবা যে পরমাণু কেন্দ্রকে বলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন সংখ্যা এবং কক্ষপথে থাকে ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান হয়। তাই দুটো সমান থাকার কারণে পজিটিভ ধনাত্মক এবং ঋণাত্মক আধানের আচ্ছা, পজিটিভ এবং নেগেটিভ ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো সমান থাকার কারণে তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকার কারণে তারা কি হয়? চার্জ নিরপেক্ষ হয়। কথা বলছো? আর কথা হচ্ছে যে এই যে দেখতেছো পথটা বৃত্তাকার কক্ষপথ, এই কক্ষপথটার মধ্যে যে ইলেকট্রনটা ঘুরবে এই নিয়মকে কি বলে? ইলেকট্রন বিন্যাস বলে। কি বলে ভাইয়া? ইলেকট্রন বিন্যাস বলে। এই ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, আচ্ছা পর্যায়নের মূল ভিত্তি হচ্ছে কি? ইলেকট্রন বিন্যাস। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি কিছু আছে, কোন নীতি আছে? হ্যাঁ, একটা নীতি আছে, সেটা হচ্ছে আহ্ব নীতি। কি নীতি? আহ্ব নীতি। তাহলে তুমি খেয়াল করে দেখো, 1911 সালে যখন রাদারফোর্ড কি করছিল? নিউক্লিয়াস আবিষ্কার করছিল। তারপর বোর কি করলো? তার সাথে কিছু সংযোজন বিয়োজন করে একটা তথ্য দিয়েছিল এবং কক্ষপথের ধারণা দিয়েছিল, তাই না? এখন এগুলো তো পড়বে আশা করি। এখন কথা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিভাবে এটা প্রয়োগ করতে হবে। দেখো, তুমি এখানে বোর কি বলছিলেন? বোর বলছিলেন যে পরমাণু কেন নিউক্লিয়াস আছে, রাদারফোর্ডের সাথে সহমত, কিন্তু কোনো কক্ষপথের কথা না বলাতে একটু দোষ করে ফেলছে আর কি। এখন ওনার কথা অনুযায়ী উনি কিছু বৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছেন যা রাদারফোর্ড দেয়নি। তাহলে বোর কি বলছিলেন? বোর বলছিলেন এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, কত? চতুর্থ, এভাবে নাম বলছে। এবং তিনি এই শক্তি স্তরগুলোকে নাম দিয়েছিলেন শেল, অরবিট, শক্তি স্তর। একটা হচ্ছে এই শক্তি স্তরগুলোর সংখ্যাকে আমি বলতেছি লিখে রাখো, সব প্রতিটা সংখ্যা এবং জিনিস তথ্যগুলো লেখো, সিরিয়ালে লেখো। আচ্ছা,
দুঃখিত আজকে আমার একটু সর্দি লাগছে। তো ভাই দেখো এখন আমাদের এই শক্তিস্তর সংখ্যাকে বলা হয় n, কি বলা হয় n। তাহলে n = 1, n = 2, n = 3, n = 4। তাহলে এই n 1 2 3 4 আছে, তাহলে এগুলোকে শক্তিস্তর সংখ্যা বলে। শক্তিস্তর সংখ্যা দেখো n = 1 হলে তাকে বলে k শেল, কি শেল, k শেল, l শেল, k l m n। ওকে, তাহলে এই n এভাবে প্রকাশ করতে হয়। n = কি এর মান কত, n থেকে আসবে k, n = হলে n, n = 3 হলে n, n = 4 হলে n। তার প্রতিটা শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2n²। যেমন দেখো 2n², এটাও আসতে পারে 2n²। ঠিক আছে, তাহলে 2n² দিয়ে কিভাবে মানটা বের করবা, যে 2n² দেওয়ার পরে তুমি 2 ইনটু কত শক্তি স্কয়ার থাকবে, n = 1, 1² = 2 ইনটু 1 = 2টি। তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে কয়টি, 2টি। তোমরা সুন্দর করে এগুলো মানটা বসাও, n = 1, n = 2, n = 3, n = 4। কথা বুঝছো? তাহলে n = 1, n = 2, n = 3, n = 4। এখন কথা হচ্ছে যে প্রথম শক্তি থাকতে পারে, মুখস্থ করে ফেলছো তোমরা হয়তো, এই সূত্র অনেকে জানো বা জানো না। তাহলে প্রথম শক্তি থাকতে পারে 2টা, তারপর থেকে 8টি, তারপর 18টি, তারপর 32টি। 2 8 18 32। কথা বলছো? আর তোমাদের অবশ্যই 1 থেকে 30 মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক অবধি পারলে 40 অবধি বের করে রাখো। 1 থেকে 30 অবধি মুখস্থ রাখবা মৌলগুলোর নাম এবং মৌলগুলো কি বিন্যাস, ইলেকট্রন বিন্যাস অবশ্যই তোমাকে জানা থাকা লাগবে। যে ইলেকট্রন বিন্যাস ভালো করে পারবা তার জন্য সব সহজ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এখন কথা আছে শক্তি স্তর গুলোর দাম দিলাম k l m n, কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে প্রতিটা শক্তি স্তরে আলাদা কিছু উপশক্তি স্তর থাকে। মানে খেয়াল করো, তুমি যদি তোমার বাসা থেকে স্কুল থেকে যাও, তোমার বাসা থেকে স্কুল থেকে যাওয়ার কি একটাই রাস্তা, একটাই প্রধান রাস্তা? হ্যাঁ, এগুলো প্রধান রাস্তা থাকতেই পারে, প্রধান শক্তি স্তর থাকতেই পারে। তাহলে প্রধান শক্তি স্তরের বাইরেও আরো কি আছে, উপশক্তি স্তর আছে। কি আছে? উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরগুলো কি কি, S P D M, এটাই আবার কি, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তো উপশক্তি স্তরগুলোকে S P D M দ্বারা প্রকাশ করা হয়, যেগুলো মান কে L দ্বারা প্রকাশ করা হয়, L = 0 1 2 3। তাহলে L = কত, 0 1 2 3। এখন L এর মান কিসের উপর নির্ভর করে, N এর উপর নির্ভর করে। L এর মান ভাই লিখে ফেলো প্লিজ, না লিখলে ধরা খাবা। তাহলে L = কত, n। ঠিক আছে, তাহলে L = 0 1 2 3। L এর মান যদি শূন্য হয় কত থাকবে, S, 1 হইলে P, 2 হইলে D, 3 হইলে F, S P D F। এখন L এর মান কিসের উপর নির্ভর করে ভাইয়া, n এর উপরে। এর শক্তি স্তর ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে, n এর উপরে। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষার রেজাল্টও নির্ভর করতেছে n এর উপরে। তাহলে L এর মান, ঠিক আছে ভাইয়া, L এর মান কিসের উপর নির্ভর করে, n এর উপর নির্ভর করে। তাহলে কোন শক্তি স্তরে L এর মান বা উপশক্তি স্তরের মান কোনটা হবে, SPDF কোনটা হবে, এটা নির্ভর করে n এর উপর। কিভাবে নির্ভর করে, 0 থেকে L - 1, 0 থেকে L - 1 মানে দেখো 0 থেকে L - 1 মানে কি হচ্ছে, যে যদি বলি n = 1, তাহলে L = কত হবে, n - 0 থেকে L - 1 মানে কি, যে n থেকে একবার দিলে কত থাকে, 0 থাকে, তাহলে 0। n = যদি 2 হয়, তাহলে n = যদি 2 হয় তাহলে তোমাদের কি হবে দেখো, তাহলে কি বললাম, 0 থেকে L - 1, তাহলে n - 1 কত হয়, 1 হয়, তাহলে 0 আর 1। কথা বলছি, তারপর n = কত, 3, তাহলে কত হবে, n থেকে 1 বাদ দিলে কত থাকে, n থেকে 1 বাদ দিলে কত থাকে, 2 থাকে, তাহলে 0 1 2। n = 4 হইলে কত রে ভাই, n = হইলে ভাইয়া কত, দেখো 0 1 2 3, 0 থেকে n - 1, 0 থেকে কত, তাহলে L এর মান কি, উপশক্তি স্তর। L এর মান কিসের উপর নির্ভর করে, n এর উপর নির্ভর করে। শক্তি স্তরগুলোর সংখ্যা কি, 0 থেকে L - 1, 0 থেকে কত, L - 1। এই 0 থেকে L - 1 এটা ভাই দেখালাম, তোমার কি মনে থাকবে আর কি মনে থাকবে না, স্বাভাবিক। তো আমি কিভাবে মনে রাখতে পারি, দেখো আমি এগুলো একটু মুছে দেই, আশা করি তোমরা দেখতেছো এবং লিখে ফেলছি এগুলো।
তো মুছে ফেলি। আচ্ছা দেখো, আমি কিভাবে মনে রাখতে বলি সেটা হচ্ছে, যেহেতু আমাদের কে এল এম এন, মনে রাখবা একে আছে একটা, একে আছে কয়টা? একটা, একের জন্য কয়টা? একটা। একটা মানে কি? এস পি ডি এফ যে বললাম, এস পি ডি এফ, তাহলে একের জন্য এক, একে এক, দুইয়ে দুই, তিনে তিন, চারে চার, তাহলে একের জন্য আছে একটা, ওয়ান এস, দুই জন্য আছে কয়টা? দুইটা, টু এস, টু পি, তিনের জন্য আছে কয়টা? তিনটা, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। আচ্ছা, চারজন আছে কয়টা দিলে বলো তো ভাইয়া? চারজন আছে কয়টা? চারটা, ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ। আচ্ছা, বড় বাইরে লিখে দিলাম, যাও এভাবে যাবে, ঠিক আছে? ফাইভ এস, ফাইভ পি, ফাইভ ডি, ফাইভ এফ, এভাবে চলতে থাকবে। এখন দেখো, একটা বা শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? একটা। কোন সূত্র অনুযায়ী? শূন্য থেকে কত? n, সরি x n মাইনাস এর 1, ঠিক আছে? শূন্য থেকে কত? n মাইনাস এর 1। তাহলে একের আছে একটা, দুইয়ের আছে দুইটা, তিনের আছে তিনটা, চার আছে কয়টা? চারটা, পাঁচের আছে পাঁচটা, তো নাই আজকে দিয়ে ফেলবো, পাঁচ হলো চারটা। কথা হচ্ছে দেখো, তো তোমরা আবৃত্তি কিছু সংক্ষেপ জানতে চাও, এবার একটু আলাদা একটা দাগ দিয়ে, ঠিক আছে? এবার আলাদা একটা দাগ দিয়ে দিলাম। একটু করে আমি আবৃত্তিটা ব্যাখ্যা করতেছি। আবৃত্তিটা সংক্ষেপে বলি যে ইলেকট্রন সমূহ শক্তি স্তরে বা উপশক্তি স্তরে প্রবেশের সময় প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এটাই আবৃত্তি। তুমি যখন মারামারি শুরু করবা, তুমি আগে কি করবা? দুর্বলগুলোকে মারবা, তারপরে কি করবা? সবলগুলোর দিকে যাবা। তেমনি যাদের শক্তি কম, ইলেকট্রন আগে সেখানে যাবে, আর যাদের শক্তি কম, তারপরে যাদের শক্তি কম ওখানে আগে যাবে, যাদের শক্তি বেশি, তাদের শক্তির বেশি হওয়ার কারণে সে কি যাবে? পরে ওখানে যাবে। কথা বুঝছো? এটা আবৃত্তি আছে। আবার আবৃত্তিতে কিছু ব্যতিক্রম আছে যা পুনরাবৃত্তি দ্বারা ব্যাখ্যা করা লাগবে। আমি এই জায়গাটা দেখে এইটা একটু মুছে দিই, হ্যাঁ? ইজি ইজি হয়ে গেছে অনেক। যারা ইলেকট্রন বিন্যাস পারো না, আজকে আমি কিছু শর্টকাট দেখানোর পরে একদম সিম্পলি এক্সপ্লেন করে দেবো। তোমরা ভাইকে যে কোনো একটা, যদি একজন স্টুডেন্ট হয়, এই ফাঁকিবাজি করবে না কিন্তু, যদি একজন স্টুডেন্ট হও, যে কোনো একটা স্টুডেন্ট বা যে কোনো কয়েকটা স্টুডেন্ট আমাকে প্লিজ যে কোনো একটা জায়গায় নক দিবা, যে ভাই আমি আপনার ক্লাসটা করেছিলাম, যে আমি আপনার ক্লাসটা করে এই ইনফরমেশনটা এখন পড়তেছি, এখন তো ভাই হয়েছে কিনা পার্সোনালি বলবো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, দেখো তোমাদের এই যে ইন্টারেস্টটা আছে, খেয়াল করো, ছোটবেলা পড়ছিলাম ক্লাস 8 এ মনে হয় পড়ছিলাম না? সোডিয়াম, এরকম 1 2 3, ঠিক আছে? তাহলে পদশক্তি থাকলে দুইটা, বিশক্তি থাকলে কয়টা? 8টা। তিন নম্বর শক্তি থাকতে হবে কয়টা? একটা। তাহলে 2 8 1। আচ্ছা, 1 কেন দিলাম? কারণ তার পারমাণবিক সংখ্যা কি? 11। এখন ভাই পারমাণবিক সংখ্যা কি জিনিস? আচ্ছা, তো প্রোটন সংখ্যা বলছেন, নিউট্রন সংখ্যা বলছেন। পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে তাকে কি বলে? তার পারমাণবিক সংখ্যা বলে। তাহলে পারমাণবিক সংখ্যা কি? তার প্রোটন সংখ্যা। এবং তার ভর সংখ্যা কাকে বলে? এটা পরমাণুর কেন্দ্রে যত সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকে তার যোগফলকে কি বলে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। এই ভর সংখ্যা তোমার অনেক কাজে আসবে। এই ভর সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর, তারপরে তোমার কোন যৌগের আণবিক ভর নির্ণয় করতে এই ভর সংখ্যাটা কাজে লাগবে। তোমাদের পদ্ধতি সারণীতে ভর সংখ্যাগুলো দেওয়া আছে, পারলে মুখস্থ করে ফেলবা। পারলে মানে কি? পারাই লাগবে, এগুলো মুখস্থ থাকাই লাগবে তোমাদের, বললে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা দেখো, সোডিয়ামে এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এটাকে কি বলবো? ব্যাসার্ধ দিয়ে, মানে বৃত্ত দিয়ে তুমি ইলেকট্রন বিন্যাসটা করছো, কিন্তু আগের মতো করলে তো এখন হবে না। তুমি দেখো, একটা জিনিস মনে রাখবা, কে এল এম এন, আমি শুধু দেখাইছিলাম তাই না? 2 এন স্কয়ার, কারণ এখানে কত সংখ্যক থাকতে পারে? কয়টি? দুইটি। এল থাকতে পারে কয়টি? 8টি, 18টি, 32টি, তাই না ভাইয়া?
কারণ SPDF কি SPDF এটা ব্যাখ্যা করে জানার দরকার নেই, শুধু মনে রাখবে 2 × 2l + 1 এটার ভিত্তিতে সে কি করে ইলেকট্রন ধারণ করে। তাহলে সেটার মধ্যে সূত্রগুলো বসিয়ে দিলে দেখবা প্রথম s এ থাকতে পারে s অরবিটাল বা s উপশক্তি স্তরে থাকতে পারে হচ্ছে 0 সরি 2টা 6টা 10টা 14টা, ঠিক আছে। এক মিনিট, তাহলে এটা কি 2 × 12 + 1, তাহলে 2 × 12 + 1 দেওয়া আছে, তাহলে SPDF এ থাকতে পারে মানে 2 6 10 14টি, ঠিক আছে। এখন আমাদের SPDF এ 2 6 10টা করে কি থাকে ইলেকট্রন থাকে। তাহলে এখন ইলেকট্রন কিভাবে করব দেখো, তাহলে একটু উঠাই ফেলো কোথাও। এটা হচ্ছে তোমার শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে আর কি থাকতে পারে উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে। খেয়াল করো, আমি একটা দেখাবো ইনশাআল্লাহ, আমি এটা আরেকটা ক্লাস দিতে হবে তোমাদেরকে। তো এটা সম্পর্কে যেটা বললাম যে অধ্যায়টা সম্পর্কে জানতে গেলে প্রতিটা জিনিস সংখ্যা ভালোভাবে পড়তে হবে, সংখ্যা অবশ্যই পড়তে হবে তোমাকে। তাহলে ইলেকট্রোবিন্যাস, ওকে, এই ইলেকট্রোবিন্যাসগুলো পারার জন্য দেখো সোডিয়াম ইনহিবিশন করে দেখে, একে আছে একটা, তাহলে 1s, 2s দুইটা 2s 2p, ঠিক আছে। 3 এ আছে কয়টা 3s 3p 3d, আর নাই এখানে কি নাই আর ইলেকট্রন নেই মানে শক্তি স্তর। তাহলে s এ থাকতে পারে দুইটা, দাও 1s 2 দুইটা ইলেকট্রন হয়ে গেল। 2 আছে 8টা, তাহলে দুইটা দিয়ে দাও s কে, 6টা দিয়ে দাও কি p কে। আর আরো আছে কয়টা একটা ইলেকট্রন বাকি আছে, তাই না। কারণ 2 2 4 4 10 6 10, তাহলে আরো একটা দিয়ে দাও কাকে এই s কে। তাহলে দেওয়ার পর দেখলা ইকুয়াল 5, তাহলে দেখো 1s2 2s2 2p6 3s1 হয়ে গেল। এটা হচ্ছে আবহাওয়া নীতিতে ইলেকট্রন বিন্যাস, যেখানে এইগুলো হচ্ছে n, এগুলো হচ্ছে আমার n, শক্তি স্তর এবং উপশক্তি স্তরের সমন্বয়ে এই জিনিসগুলো কি গঠিত হয়েছে। তাহলে এর মাধ্যমে দেখতে তোমরা কয়েকজন যারা করবা, তোমরা ভাইকে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এইগুলা ইলেকট্রোবিন্যাস করে দেখাবো। আশা করি ইলেকট্রোবিন্যাস সম্পর্কে কিভাবে আসতে হবে ধাপে ধাপে আমি তোমাদেরকে হালকা হলেও বোঝাতে পারতেছি। এত বেশি রক্ত ক্লাস দেওয়া দরকার নাই, হালকা কথা জানলেই হবে। তাহলে এটা হচ্ছে কি নীতি, আবহাওয়া নীতি, ওকে। এই আবহাওয়া নীতি সম্পর্কে আমি আবার আলোচনা করবো। তাহলে আশা করি সংক্ষিপ্ত ইলেকট্রোবিন্যাস পদ্ধতিটা জেনে গেছো। মাত্র 30 মিনিট বা 40 মিনিটের একটা ক্লাসে ইলেকট্রোবিন্যাস বোঝানোটা খুব কষ্টকর কিন্তু বা অসম্ভব ব্যাপার। তো সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস করে দেখালাম। এটা হচ্ছে তোমার বৃত্তাকার ব্যাসার্ধ দিয়ে তুমি কি করবা বা বৃত্ত দিয়ে কি করবে ইলেকট্রোবিন্যাস করবা। এটা হচ্ছে কি আবহাওয়া দিয়ে ইলেকট্রোবিন্যাস করবা। সবাই 1 থেকে 30 অবধি ইলেকট্রোবিন্যাস করা ট্রাই করবা, ওকে। আর এই ক্লাসে যে কিছু সবগুলো বলেছি সবগুলো নোট ডাউন করার চেষ্টা করবো। আমি ইনশাআল্লাহ এইভাবে তোমাদের জন্য ক্লাসগুলো দিতে থাকবো কেমিস্ট্রি সম্পর্কিত। আর তোমরা যে টপিক বলো আমি ওই টপিক সম্পর্কিত তোমাদেরকে ক্লাস দিয়ে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি সুস্থ থাকবা, ভালো থাকবা। আর প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো। আর যে সোর্স থেকে তোমরা পড়াগুলো জানতে পারো সেই সোর্সগুলো থেকে প্রতিনিয়ত পড়তে থাকো। হয়তো একটা স্যার বা কোনো একটা বড় ভাইয়া বা কোনো একটা ইউটিউব ক্লাস ওদের তুমি পড়তে থাকো। কখনো হতাশায় বসে থেকো না যে আমার এখন সময় নাই, আমি পড়তে পারবো না। তুমি আজকে থেকে বললে আজকে থেকেও সম্ভব প্লাস পেয়ে যাবো। বোর্ড পরীক্ষায় বা এরকম একটা কম্পিটিটিভ এক্সামে তুমি প্লাস পেয়ে আসার ব্যাপার না, তোমার বেসিক কতটুকু আছে কেউ দেখবে না। তুমি এমন একটা পদ্ধতিতে অবলম্বন করো বা এমন পদ্ধতিতে এগিয়ে যাও যাতে তুমি সহজে একটা প্লাস রেজাল্ট নিয়ে আসতে পারো। কথা বুঝছো? আচ্ছা, তো ভাই একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দিবে। কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01319697083, ওকে। হ্যাঁ, এখানে তোমরা ভাইকে হোয়াটসঅ্যাপ ইমোতে পাবা, হোয়াটসঅ্যাপ অন্যান্য যোগাযোগ মাধ্যমে পাবা। তো ভাইয়াকে তোমরা যদি নক করো ভাইয়া খুশি হবো। আশা করি তোমাদের জন্য ভাইয়া হেল্পফুল কিছু আরো ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।